ইতালি বিএনপির রাজনীতি এবং বর্তমানে তারেক রহমানের দেশে যাওয়া নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভাবনা। কি ভাবছে প্রবাসী বাংলাদেশি বিএনপি যারা রয়েছেন, আজকে শুনবো তাদের কথা। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং এই যে তারেক রহমান দেশে যাচ্ছে, এই নিয়ে আপনারা কি ভাবছেন? এই দুঃসময়ে, মানে এই চরম একটি পরিস্থিতিতে তারেক রহমান দেশে যাচ্ছে। ধন্যবাদ সুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি কঠিন প্রশ্ন আপনি আমাকে করেছেন। তারেক রহমান দেশে যাচ্ছে, পজিটিভ বাংলাদেশ। তারেক রহমান যখন দেশ থেকে ফিরছিলেন একটি অপ্রত্যাশিত ঘটনার মধ্যে দিয়ে। 1/11 ছিল একটি পরিকল্পিত ঘটনা, আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার একটি পরিকল্পনা। সেখানে বিএনপির আমি বলবো সফলতা ছিল, ব্যর্থতাও ছিল, কিন্তু তারেক রহমানের গায়ে হাত দেওয়া ছিল একটি তৎকালীন সরকারের একটি নিম্নমানের রাজনৈতিক অপরাজনৈতিক সিদ্ধান্ত ছিল। মহান আল্লাহ তাআলা হুকুমে তিনি লন্ডনে চলে আসতে পেরেছিলেন। তিনিও আপনারা জানেন দীর্ঘ 1.5 যুগ আমাদের সাথে প্রবাসী জীবনযাপন করেছে। সে প্রবাসী জীবনের ইতি টানতে তাকে 1.5 যুগ সময় লাগলো। আপনারা জানেন যে তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশের হাল ধরেছিলেন যখন আওয়ামী লীগের ব্যর্থ রাজনীতির রাষ্ট্রের যখন অনিশ্চয়তায় ছিল, নেতৃত্ব শূন্য একটি স্থান তিনি পূরণ করেছিলেন। মাত্র 3 বৎসরে তিনি যখন রাষ্ট্রকে এগিয়ে বিভিন্ন খাল খনন জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির ইতি টানতে পারেনি, রেখে গেছেন অনেক কিছু বাকি রয়েছে। সেগুলা পূর্ণ বাস্তবায়নের জন্য আমাদের শহীদ প্রেসিডেন্টের উত্তরসূরি তারেক রহমানের দেশে যাওয়া জরুরি। তিনি দেশে যাওয়ার জন্য তারপর বিষয় ছিল বড় নিরাপত্তা। আপনি জানেন স্বাধীনতা উত্তরকালীন, আমি জানি না আওয়ামী লীগের ব্যর্থতা হোক, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল আন্তর্জাতিক এবং দেশীয় কুচক্র মহল। সেই সাথে জিয়াউর রহমান যখন দেশে শান্তি বলেছে, জনগণের মধ্যে যখন একটি স্থিরতা ফিরিয়ে আনছিলেন, মাত্র 3 বছরের মাথায় তাকেও হত্যা করা হয়েছিল। তারেক রহমান জীবনের নিরাপত্তাহীনতায় দেশে ফেরাটা কতটুকু যুক্তিসঙ্গত আপনি মনে করেন? সাংবাদিক ভাই, আপনার কাছে আমি প্রশ্ন রাখলাম, সেই প্রশ্নের উত্তর আপনি দিবেন। কিন্তু আমি মনে করি একজন কর্মী হিসাবে তারেক রহমানের নিরাপত্তাহীনতায় দেশে যাওয়াটা হবে ঝুঁকিপূর্ণ। কারণ আমরা যদি তারেক রহমানকে হারাই, দল পিছিয়ে পড়বে অনেক বছর। এখনও দলের নেতৃত্বশীলতা রয়েছেন ম্যাডাম খালেদা জিয়া, আপনি জানেন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, এবং তিনি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছেন, তাকে সুস্থ অবস্থায় তিনি গিয়েছিলেন জেলখানায়, বের হয়েছেন অসুস্থ অবস্থায়। আমরা বারবার চিৎকার করে বলেছি আমি যে তাকে চিকিৎসার জন্য বিদেশে, অ্যাডভান্স চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক, কিন্তু সরকার কোনো কর্ণপাত করেনি। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতাকে দীর্ঘমেয়াদী করার জন্য যা ইচ্ছা তাই করেছে। খুন, লুটপাট, কোনো কিছুই তারা বাকি রেখে নেই। দেশকে রেখে আসছে একটি শূন্য অবস্থায়। বর্তমান সরকার প্রধান যিনি আসছেন, তিনি জানেন নোবেল বিজয়ী একজন, শান্তিতে নোবেল বিজয়ী মানুষ। তার একটি নির্দিষ্ট সময় তাকে দেওয়া হয়েছে, এর মধ্যেই তিনি একটি সুষ্ঠু নির্বাচন করবেন, তিনি শপথ নিয়েছেন। আপনারা দেখেছেন দেশের আইনশৃঙ্খলা অবস্থা এখনও স্বাভাবিক অবস্থায় ফিরাতে পারেন নাই তিনি, কিন্তু তিনি যথেষ্ট সফলতা তিনি অর্জন করছেন। অর্থনৈতিক অবস্থায় তিনি মোটামুটি দেশের কোনো বিশৃঙ্খলা দেখে নাই, সবার জন্য খাদ্য নিরাপত্তা করেছে, মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন তাকে উপহার দিতে হবে। যদি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে উনি ব্যর্থ হয়, দেশের অনিশ্চয়তার দিকে যাবে। সেখানে আমরা জানি না রাষ্ট্র কোন দিকে মন নেবে। দলীয় যে একটি অভ্যন্তরীণ কোন্দল রয়েছে, দলের নেতা কর্মীদের মধ্যে দেখা যায় 2টি গ্রুপ 3টি গ্রুপ, এবং আমি ইতালিয়া বিএনপির মধ্যেও দেখছি যে 2 গ্রুপ, তারা উত্তর দক্ষিণ। সুমন ভাই, বিএনপি একটি বড় দল, 3 বার দেশ পরিচালনা করছে। এই দলে আপনারা বোঝেন যে ক্ষমতার একটা দ্বন্দ্ব নিয়ে একটা তো দ্বিধাদ্বন্দ্ব থাকেই, সেটা এড়ানো খুব সহজ নয়। তবে এতদিন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ ছিলেন, তারেক রহমান দেশের বাইরে ছিলেন। আমি মনে করি তারেক রহমান দেশে ফিরলে তার চেইন অফ কমান্ডে এইসব সমস্যা থেকে সে উত্তরণ করতে পারবেন, সেটা আমি আশাবাদী। ইতালি বিএনপিতে অনেক সমস্যাই আমরা ফিল করছি। আপনারা জানেন যে গত সম্মেলনের পরে একটি
অপ্রত্যাশিত কারণেই নির্বাচিত সভাপতি সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া হয়, আরেকটি নতুন কমিটি দেওয়া হয়। সেই কমিটির মধ্যে নির্বাচিতদের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা এখনও চলছে, সেটা থামানোর জন্য বারবার আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম প্রাপ্ত নেতাদের, কিন্তু সেটা এখনও সফলভাবে হয়নি। কিন্তু এই মুহূর্তে আপনারা জানেন গত প্রায় এক বছর যাবৎ কমিটি ভেঙে দিয়েছে, পুনরায় কমিটি গঠন করার প্রকল্প চলছে বা পরিকল্পনা বা নিয়ে আগাচ্ছে। দায়িত্বপ্রাপ্ত নেতা আনোয়ার হোসেন খোকন ভাই একটি সবাইকে নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিবে, এটি আমরা আশা কিন্তু করছি। আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এখানে যারা এই বিএনপিতে ত্যাগী নেতা যারা রয়েছে তারা কিন্তু তাদের একটা অভিযোগ রয়েছে, তারা বঞ্চিত হচ্ছে। এখানে যারা একসময় অন্য দল থেকে এসছে বা অন্য দল থেকে এখন বিএনপি সাজছে, তারাও কিন্তু লবিংয়ে কিন্তু এগিয়ে নেই, পিছিয়ে নেই। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, যেমন এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে যে যে কোনো উপায় তারা পদ নিয়ে আসবে, এটা কোন উপায়? এখন আপনারা জানেন সবাই আমরা পথের প্রত্যাশী, আমিও রাজনীতি করি, আমিও একটা ভালো পথ চাই, এটা অস্বাভাবিক নয়। কিন্তু পথ চাওয়ার জন্য লবিং করতে হয়। আবার আমরা যেটা শুনি বা জানি বা কতটুকু বুঝতে পারি তা জানি না, কেউ বলে পয়সার লেনদেন হয়, কেউ বলে যে নেতাদের তোষামতি করেও পথ পাওয়া যায়। এটা একটা হিউমারই আমি মনে করি, কারণ একটা বড় দলের 10জন যোগ্য লোক আছে কিন্তু পথ পাবে একজন, কিন্তু সেটা নির্বাচন করা খুব সহজ নয়। এই ধরনের একটা বুলেটিন থাকবেই। মানুষ এখনও বিএনপিকে ভোট দিবে, কারণ যতই যাই কিছু বলে দেশ পরিচালনার অন্য কোনো দলের অভিজ্ঞতা নেই, আর দেশ পরিচালনা করা এত সহজ নয়। এক নতুন দলকে যদি পাওয়ার দেওয়া হয়, তারা যদি দেশ পরিচালনায় ব্যর্থ হয়, দায়ভার কে নেবে? জনগণ নেবে না? জনগণ এত বোকা নয়, জনগণ বিএনপিকেই ভোট দিবে। ইনশাল্লাহ বিএনপি 200 ওভার সিট নিয়ে পাওয়ারে যাবে, সেটি আমি আশা করছি। ইটালিতে যেসব পুরনো ত্যাগী নেতা, ওনাদের মধ্যে নতুন কিছু নেতা এটার আবির্ভাব দেখা দিছে। তাতে করে আমাদের বিএনপির অনেক ধরনের, বিশেষ করে আমাদের ইটালিতে অনেক সমস্যা দেখা দিছে। পুরনো যারা ত্যাগী নেতা তাদের সমস্যা হচ্ছে, নতুন যারা আবির্ভাব হয়েছে তাদের চাপের কারণে। এখানে আমাদের সমস্যা হলো, আমরা যদি এগুলা চিহ্নিত না করি তাহলে আমরা অদূর ভবিষ্যতে ইতালিতে যারা ত্যাগী নেতা, যারা কঠোরভাবে পরিশ্রম করে ইটালিতে বিএনপিকে টিকায় রাখছে, তাদের প্রবলেম হবে। তো আমরা সামনে চাই যারা দুঃসময়, এই ত্যাগী নেতাদের অনেক ত্যাগ আছে, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। এটা আমাদের কমিটির কাছে এবং আমাদের বিশেষ করে বড় যারা আছে তাদের কাছে আমাদের এগুনার মানে জোর দাবি। এবং সামনে আমাদের সুন্দর যেন কমিটি হয়, আমরা যেন মানে সুন্দরভাবে আমরা এই দলটা পরিচালনা করতে পারি। আজকে আমাদের বিএনপির বড় ধরনের কোনো প্রোগ্রাম হচ্ছে না। দ্বিতীয় কথা হলো যে দেখেন, আওয়ামী লীগ এই আমাদের এই কিছু ত্যাগী নেতা মানে আসলে না থাকাতে, তাতে করে বড় বড় প্রোগ্রাম গুলা এখন আওয়ামী লীগ করতে পারতেছে। কারণ আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বড় বড় প্রোগ্রাম গুলা মিলানো করতেছে, আপনার রোমে করতেছে, এখানে করতে। দেখেন, আমাদের একতাবদ্ধ না হওয়ার কারণে আমাদের নেতা কর্মীদের ভিতরে সমস্যা হয়ে যাওয়ার পরে দেখেন একটার পর একটা প্রোগ্রাম করতেছে আওয়ামী লীগ। মিলানোতে বড় ধরনের প্রোগ্রাম করতেছে, আপনার ভ্যানিসে বড় ধরনের প্রোগ্রাম করতেছে। কেন? এগুলার কারণটা কি? পোড় খাওয়া রাজনীতিবিদ যাদের গত 17-18 বছর বিএনপির জন্য অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমি আশা করব ইতালি বিএনপিতে তারাই স্থান পাবে। নতুন করে গত 17 বছর যারা রাজনীতির ছোঁয়াচে ছিল না, জাতীয়তাবাদী দলের ছায়াতলে যারা ছিল না, তারা এসে যেন কোনো পদ পদবি না নিতে পারে বা তাদেরকে যেন কোনো পদ পদবি না দেওয়া হয়, তাদেরকে ওয়েটিং এ রাখা হয় এবং তারা রাজনীতি যাতে করে ভালোভাবে জাতীয়তাবাদের রাজনীতি শিখে দেন, তারা রাজনীতির বিভিন্ন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, বিএনপির বিভিন্ন পোস্টে আসবে, সে আশা আমরা প্রত্যাশা করি মানুষের, আমাদের যারা জাতীয়তাবাদী দল করে তাদের কাছে। তারেক রহমানের উপর এই প্রত্যাশা আমাদের সকলের। কারণ যেই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ দেশ থেকে অনেকটা বাহিরে, রাজনীতি থেকে বাহিরে, নির্বাচন থেকে বাহিরে, সো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার জন্য জাতীয়তাবাদী শক্তির দ্বারক বাহক তারেক রহমানের বিকল্প নেই।